রাহিম। আজকে নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন নিয়ে ডিসকাস করব। নার্ভাস সিস্টেমের একটা অ্যাক্সিয়াল অর্গানাইজেশন থাকে, যেটা হচ্ছে ইউনিকিউ ইন ভাস্ট কমপ্লেক্সিটি অফ থট প্রসেসেস, এবং সেটা হচ্ছে কন্ট্রোল দ্য অ্যাকশন ইট ক্যান পারফর্ম। নার্ভাস সিস্টেমটা কী করবে? আমাদের বডির বিভিন্ন অংশ থেকে, অর্গান থেকে সেন্সরি নার্ভের মাধ্যমে মিলিয়নস অফ বিটস ইনফরমেশন সে রিসিভ করবে এবং সেগুলোকে সে ইন্টিগ্রেট করবে, করার পর ডিটারমাইন করবে যে আমার বডি এখন কিভাবে কোন কাজটা সম্পন্ন করবে। তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের ইউনিটিভ ফিচার কী হচ্ছে? ইট ক্যান ইনহিবিট অর মডিফাই এনি সেন্সরি সিগন্যাল। সো কী হবে? আনইম্পর্টেন্ট যে সেন্সরি সিগন্যালগুলো থাকবে সেটাকে সে রেসপন্স ছাড়াই ইগনোর করতে পারবে। তাহলে এটা হচ্ছে আরেকটা কন্ট্রোল সিস্টেম আমরা জানি কি, এন্ডোক্রাইন সিস্টেম। সেই সিস্টেম থেকে সেটা কিন্তু কুইকার অ্যাকশন করে নার্ভাস সিস্টেম, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, নার্ভাস সিস্টেম ইন্টিগ্রেট ডিফারেন্ট বডিলি ফাংশনস অ্যান্ড মেনটেন কী করবে? স্টেবিলিটি। যদিও আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টে অনেক বেশি চেঞ্জ হলেও আমার ইন্টারনাল এনভায়রনমেন্ট কনস্ট্যান্সি মেনটেন করতে পারবে। জেনারেল প্রিন্সিপাল অফ নার্ভাস সিস্টেমে তাহলে কী হয়? প্রথমেই হচ্ছে নার্ভাস সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করব, 2 পার্টসে, এবং সেটা সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকবে 2 ল্যাটারাল হাফসের মাধ্যমে। এবং নিউরন ডক্ট্রিন মানে হচ্ছে আমাদের এই নিউরনগুলো হচ্ছে, নিউরন মানে কি? সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেমে। তারা কী করে? প্রত্যেকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কমিউনিকেট করে তাদের প্রত্যেকের সাথে। কিভাবে? সিনেপসের মাধ্যমে। সিনেপস মানে কি? রিলে স্টেশন, যেখানে একটা নিউরন শেষ হবে আরেকটা নিউরন শুরু হবে। তাহলে আরেকটা 4 নম্বর পয়েন্টে আমরা কি বলবো? যে পেরিফেরাল কন্ট্রোল করে, প্রিন্সিপাল অফ পেরিফেরাল কন্ট্রোল। স্পাইনাল কর্ড এবং সেরিবেলাম কি করে? সেম সাইডকে কন্ট্রোল করে, আর সেরিব্রাম, থ্যালামাস, কর্পাস স্ট্রাটাম কি করে? অপোজিট সাইডকে কন্ট্রোল করে। 5 নম্বর পয়েন্টে কি বলবো? 3 নিউরন অ্যারেঞ্জমেন্ট ফ্রম পেরিফেরি টু সেন্টার। জেনারেলি কি হয়? 3 নিউরন থাকে, 2 সিনাপস থাকে। প্রিন্সিপাল অফ ডিকাসেশনে কি হয়? যে নার্ভ ট্র্যাক্টটা আমরা পড়বো, যে নার্ভ ট্র্যাক্ট মানে বান্ডেল অফ নার্ভ ফাইবার। সেই নার্ভ ট্র্যাক্টটা কী করে? আমার থ্যালামাস এবং সেরিব্রাল কর্টেক্সের জন্য যেগুলো থাকে সেগুলো হচ্ছে সবসময় সেকেন্ড নিউরনে ক্রস করবে, কিন্তু স্পাইনাল এবং সেরিবেলামের ক্ষেত্রে কোনো ক্রস হবে না। 7 পয়েন্টে হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সিট অ্যান্ড এন্ট্রান্স। তাকে আমরা বেল-মেজেন্টিক ল বলি, যেটা আমরা এখন বলবো। সেটা হচ্ছে যে স্পাইনাল কর্ড দিয়ে যে নার্ভ ফাইবারগুলো ঢুকে সেটা হচ্ছে এন্ট্রি নেয়, সেটা হচ্ছে পোস্টেরিয়র নোড দিয়ে, রুট দিয়ে, এবং যেটা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসবে সেটা বের হয়ে আসবে অ্যান্টেরিয়র রুট দিয়ে। 8 নম্বর পয়েন্টে সিট অফ কনসাসনেস, মানে কনসাসনেস ডিপেন্ডস আপন কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস অফ ইন্টারনিউরনস অফ ব্রেন। আর হচ্ছে ইম্পালসের ভ্যারাইটিস কী আছে? 2 টাইপস, অ্যাফারেন্ট এবং ইফারেন্ট। আর জেনারেল ফাংশন নার্ভাস সিস্টেমকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, সেন্সরি, মোটর অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। এগুলো হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে আমরা প্রাইমারিলি 2টা ভাগে ভাগ করব, সেন্ট্রাল এবং পেরিফেরাল। ব্রেন এবং স্পাইনাল কর্ড দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয়। এখানে কি থাকে? নিউরন থাকে এবং সাপোর্টিং সেল থাকে। সাপোর্টিং সেলকে আমরা নিউরোগ্লিয়া বলে থাকি। আমাদের যে সেন্সরি ইনফরমেশনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আসবে সেটা হচ্ছে প্রসেস হবে, এবং সিম্পলভাবে বলতে চাই সেখানে সে রিফ্লেক্সের মাধ্যমে কাজ করবে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে 2 ভাগে ভাগ করলাম, সেন্ট্রাল এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রালের মধ্যে জানলাম ব্রেন এবং স্পাইনাল কর্ড আছে, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে কে আছে? অটোনমিক নার্ভাস সিস্টেম এবং সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিককে আমরা আবার 2 ভাগে ভাগ করব, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা যদি স্ট্রাকচারালি চিন্তা করি তাহলে সেখানে 2টা লেয়ার পাবো, একটাকে গ্রে ম্যাটার বলবো, একটাকে হোয়াইট ম্যাটার বলবো। আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জানি কি আছে? ব্রেন আছে, স্পাইনাল কর্ড আছে। ব্রেনের হচ্ছে যে আমার ইনার পার্টে থাকবে হোয়াইট ম্যাটার, আউটার পার্টে থাকবে গ্রে ম্যাটার। অপোজিটটা হবে স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে কী হয় তাহলে? হোয়াইট ম্যাটার থাকবে আউটার পার্টে, গ্রে ম্যাটার থাকবে ইনার পার্টে। তাহলে গ্রে ম্যাটারটা কীভাবে ফর্ম হয়? ফর্ম হয় হচ্ছে নার্ভ সেল বডি এবং নার্ভ ফাইবারের প্রক্সিমাল পার্ট দিয়ে, যেটা হচ্ছে আমার নার্ভ সেল থেকে অ্যারাইজ হওয়ার অংশটুকু। আর হোয়াইট ম্যাটার হচ্ছে বাকি নার্ভ ফাইবার বাকি অংশগুলো। এবং আমাদের যে মায়োলিন শিটটা আমরা একটু পরে ডিসকাস করবো, সেই মায়োলিন শিটটার হোয়াইট কালার কিন্তু এই হোয়াইট ম্যাটারের জন্যই হয়ে থাকে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তাহলে কি হয়?
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন রিসিভ করবে, কীভাবে রিসিভ করলো? সেন্সরি নার্ভের মাধ্যমে, এবং সে আবার কী করবে? একটা মেসেজ পাঠাবে। কীভাবে, কার মাধ্যমে পাঠাবে? মোটর নার্ভের মাধ্যমে। এই সেন্সরি এবং মোটর নার্ভ এই দুটো মিলেই হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, ফর্ম হবে কীভাবে? নিউরন এবং তার প্রসেস দিয়ে। এখানে আবার কি হয়? আমাদের ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ থাকে। ক্রেনিয়াল নার্ভ থাকে 12 জোড়া এবং স্পাইনাল নার্ভ থাকে 31 জোড়া। ঠিক আছে, এগুলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আগেই বলেছিলাম আমি তোমাদেরকে সোমাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিকে কি হয়? কনসার্ন থাকে ওই সোমাটিক ফাংশন, সে কী করে? স্কেলেটাল মাসেলকে সাপ্লাই করে। এই জন্য কী হয়? সে রেসপন্সিবল কিসের জন্য? মাসকুলার অ্যাক্টিভিটিস আর মুভমেন্টস অফ বডির জন্য। আর অটোনমিক নার্ভাস সিস্টেমে কী করে? সে কনসার্ন থাকে রেগুলেশন অফ ভিসেরাল অ্যান্ড ভেজিটেটিভ ফাংশন। এই জন্য আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমকে ভেজিটেটিভ আর ইনভলিউন্টারি নার্ভাস সিস্টেমে বলতে পারি। হ্যাঁ, দুটো ভাগে ভাগ করবো আমরা একে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক ডিভিশনে। আগেই বলেছিলাম যদিও আমি। তার নার্ভ সেলকে আমরা কম্পোজ যদি বলতে চাই, কীভাবে বলতে পারি? কয়টা এলিমেন্ট আছে এখানে? 2টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে নার্ভ সেল বা নিউরন বলতে পারি, আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। প্রথমে নিউরোগ্লিয়া বলি আমি। নিউরোগ্লিয়া বা গ্লিয়া মানে হচ্ছে গ্লু, মানে সেটা হচ্ছে নার্ভ সেলকে গ্লু লাইক সাপোর্ট দিয়ে থাকে। এটা কিন্তু নন এক্সাইটেবল। এখানে সে কিন্তু কোনো নার্ভ ইম্পালস ট্রান্সমিট করে না, এই জন্য তাকে আমরা কী করি? নন নিউরাল সেলও বলতে পারি। আবার নিউরনের তুলনায় সে কিন্তু 10 থেকে 15 গুণ বেশি থাকে, এবং ইনফেকশনের সময় নার্ভে যে রিয়াকশানগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এই নিউরোগ্লিয়ার সেলগুলোই দায়ী, রেসপন্সিবল ফর দিস। এবং টিউমার যে হয় নার্ভাস সিস্টেমে, সেজন্য আমার নিউরোগ্লিয়ার সেল ইজ রেসপন্সিবল। নিউরোগ্লিয়ার সেল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও আছে। তা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাই আমরা 3 ধরনের। কী পাই? অ্যাস্ট্রোসাইটস, মাইক্রোগ্লিয়া অ্যান্ড অলিগোডেন্ড্রোসাইটস। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে 2 ধরনের পাই, সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল। নিউরোগ্লিয়ার ফাংশনটা কি হবে? সাপোর্ট দিবে, ইনসুলেশন হিসেবে কাজ করবে, ফ্যাগোসাইটোসিস করবে, এবং বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনে কী করবে? সে অ্যামিবয়েড এবং ফ্যাগোসাইটিক ফাংশনস দেখাবে, এবং ইনফ্লামেশনের সময় তার নাম্বারটা ইনক্রিজড হয়ে যায়, WBCর মতো। হ্যাঁ, অ্যাস্ট্রোসাইটস আর ফাউন্ড অ্যারাউন্ড দ্য ব্লাড ভেসেল ওয়াল অ্যান্ড অ্যাপিয়ার টু সার্ভ এজ রেগুলেটর অফ টনিক আয়নিক এনভায়রনমেন্ট অফ নিউরনস। যেভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা আমরা চিন্তা করলেই বুঝতে পারবো। হ্যাঁ, টেক্স ইনফরমেশন অফ মায়োলিন শিথ ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নিউরনটা কি আমরা আগে জানি বা বুঝতে পেরেছি যে নিউরনটা হচ্ছে আমার নার্ভাস সিস্টেমের একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। এখানে কি থাকবে? সেল থাকবে, তার প্রসেস থাকবে। হ্যাঁ, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এরকম নিউরন আমাদের মোর দেন 100 বিলিয়ন আছে। টু মিট দ্য স্পেশাল ফাংশনাল নিড সেল বডি হ্যাজ ইলংগেশন। তাকে যে অ্যাক্সন এবং ডেনড্রাইট বলবো আমরা এক্সপ্লেন করবো কিছুক্ষণ পরে। এটা হচ্ছে নিউরনের একটা ছবি। তাহলে নিউরন কিন্তু আমাদের বডির অন্যান্য সব সেলের মতোই, নিউক্লিয়াস আছে, অর্গানেলিস আছে, কিন্তু দুইটা ওয়েতে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো অন্যান্য সেল থেকে। কি হয়? নিউরনসের কি হয়? ব্রাঞ্চেস আছে, যাকে আমরা বলি অ্যাক্সন এবং ডেনড্রাইট। এক্সপ্লেন করবো পরবর্তীতে। নিউরনে কোনো সেন্ট্রোজোম থাকে না, জন্য কি হয়? এখন ডিভিশন হয় না, নষ্ট হয়ে গেলে রিপেয়ার হবে না কিন্তু। তাহলে নিউরনকে আমরা 3টা পার্টে ভাগ করতে পারবো, নার্ভ সেল, বডি মেন অংশটা, আর প্রসেস, এটা একজন ডেনড্রাইট। ঠিক আছে, একজনটা হচ্ছে লং আর ডেনড্রাইটটা হচ্ছে শর্ট। এই একজন এবং ডেনড্রাইটটি কিন্তু আমাদের নার্ভ ফাইবার। নার্ভ সেল বডি, যাকে আমরা সোমা বলছি, তাকে পেরিকেরিয়নও বলতে পারি। এটা কিন্তু ইরেগুলার শেপ থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে যে মাস অফ সাইটোপ্লাজম থাকে, তাকে আমরা নিউরোপ্লাজম বলতে পারি। এটা একটা সেল মেমব্রেন দিয়ে কাভারিং করা থাকে। এখানে লার্জ নিউক্লিয়াস থাকে, নেজেল বডিজ থাকে, মাইক্রোফাইব্রিল, মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস এগুলো থাকে। আর নেজেল বডিজ ও মাইক্রোফাইব্রিল কিন্তু শুধুমাত্র নার্ভ সেলে থাকে, অন্য কোনো সেলে থাকে না কিন্তু। এটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ছবি। আচ্ছা, নিজেলস বডিটা হচ্ছে একটা স্মল ব্যাজোফিলিক গ্র্যানিউলস, এটা হচ্ছে নিউরনের সাইটোপ্লাজমে পাই আমরা। ঠিক আছে, আর হচ্ছে এই বডিগুলো প্রেজেন্ট থাকে কোথায়? সোমা এবং ডেনড্রাইটে। একজন কিংবা একজন হিলক ওখানে থাকে না। হিলক মানে কি? একজন যেখান থেকে অ্যারাইজ করে তাকে একজন হিলক বলা হয়। এই জায়গায় কিন্তু আমরা নিজেলস বডিজ পাবো না। নিজেলস বডিজকে আমরা কিন্তু ট্রিগ্রেট সাবস্টেন্সও বলতে পারি, কারণ রেসপন্সিবল ফর স্পটেড অ্যাপিয়ারেন্স। আমরা স্টেন করবো, তার স্পটেড অ্যাপিয়ারেন্স হবে, তার জন্য কিন্তু নিজেলস বডিগুলো রেসপন্সিবল, এটাকে আমরা ট্রিগ্রেট সাবস্টেন্সও বলতে পারি।
আচ্ছা, এটা নিউক্লিয়াস বডি হচ্ছে মেমব্রেনাস অর্গানালিস, এখানে রাইবোজোম থাকে। আমরা জানি কি না, রাইবোজোম যেখানে থাকবে ওরা প্রোটিন সিনথেসিস করবে। তাহলে সোমাতে প্রোটিন সিনথেসিস হলো, তো ট্রান্সপোর্ট করবে একজনে যাবে, কীভাবে যাবে, একজনের ফ্লোরের মাধ্যমে। নাম্বার অফ নিউক্লিয়াস বডিজ হচ্ছে আমার নার্ভের কন্ডিশনের উপর ডিপেন্ড করা ভ্যারিস হবে। ফ্যাটিকের সময় বা ইনজুরি হলে নিউরনে তখন কি হবে, এই নিউক্লিয়াস বডিগুলো ফ্র্যাগমেন্টেড হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমরা ক্রোমাটোলাইসিস বলি আমরা। কিন্তু যখন এই ফ্যাটিক বা ইনজুরি রিকভার করে যাবে তখন কিন্তু আবার তারা রিঅ্যাপিয়ার করে যাবে। নিউরোফ্যাব্রিনটা হচ্ছে থ্রেড লাইক স্ট্রাকচার। হ্যাঁ, এটা হচ্ছে থাকবে কিভাবে, নেটওয়ার্ক অফ সোমা অ্যান্ড নার্ভ প্রসেসে। হ্যাঁ, প্রেজেন্স অফ নিউরোফ্যাব্রিল ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক প্রিন্সারাস, আমরা আগেই বলেছি সেটা। এখানে কি থাকে, মাইক্রোফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিউবেলস থাকে। ফিগার বুঝতে পারছি আমরা, দিস ইজ দ্য ফিগার, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফাইব্রিল। তাহলে একজনটা কি হচ্ছে, একজনটা হচ্ছে নার্ভ সেলের লঙ্গার প্রসেসটা হচ্ছে একজন। এটা হচ্ছে একটা নার্ভ, একটা নিউরনে একটাই থাকে। হ্যাঁ, মানে আমরা জেনারেলি বলতে পারি সেই কথা। এবং যেখান থেকে সে অ্যারাইজ করে তাকে আমি একজন হিলক বলি, আমরা সেটা আগেই বলেছি। এখানে নিজের গ্র্যানুলস থাকবে না। সবচেয়ে লংগেস্ট যে একজনটা তার ডায়ামিটার, তার লেন্থ হচ্ছে 1 মিটার। হ্যাঁ, একজনটা কি করে, সেল বডি থেকে অ্যাওয়ে করে নিয়ে যায়, দূরে নিয়ে যায় ইম্পালসটাকে। ডেন্ড্রাইটটা উল্টো, সে সেল বডির দিকে নিয়ে আসবে, সেটা শর্ট প্রসেস থাকবে এটা আমার নিউরনের। তাহলে মায়োলিন শিট আমরা কি বুঝতে পারবো, তাহলে মায়োলিন শিটটা হচ্ছে আমার নার্ভ ফাইবার যখন গ্রে ম্যাটারের মধ্যে থাকবে তখন কিন্তু নার্ভ ফাইবারের কোনো শীট থাকবে না, সে নেকেড থাকবে। যখন সে হোয়াইট ম্যাটারে এন্ট্রি নিবে তখন তার যে কভারিংটা আমরা পাবো তাকে আমরা মায়োলিন শিট বলছি। মায়োলিন শিট যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে থেকে বের হয়ে আসবে তখন তাকে আরেকটা কাভারিং পাবো, তাকে নিউরোলেমা বলবো। হ্যাঁ, যখন নার্ভ ফাইবার পেরিফেরিতে টার্মিনেট করে যাবে তখন কিন্তু প্রথমে নিউরোলেমা লস্ট হবে, তারপর মায়োলিন শিট লস্ট হবে, তারপর অ্যাক্সিস সিলিন্ডার লস্ট হবে। আচ্ছা, মায়োলিন শিট হচ্ছে, আমরা চিন্তা করি এভাবে, অন্যভাবে বলতে চাই তাহলে বলবো যে এটা একটা থিক লাইপোপ্রোটিন শিট। এটা হচ্ছে আমার নার্ভ ফাইবারকে ইনসুলেট করবে। নার্ভ ফাইবার মায়োলিন শিটটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকে না, মাঝে মাঝে রেগুলার ইন্টারভেলে সে থাকে না। কিন্তু এই যে না থাকা অংশটাকে আমরা বলি নোড অফ রেনভেয়ার। দুইটা নোডের মাঝে যে অংশটুকু নার্ভ ফাইবার থাকে তাকে আমরা ইন্টারনোড বলছি। হ্যাঁ, আমরা আগেই বলেছি মায়োলিন শিটে যে হোয়াইট কালার বা নার্ভের যে হোয়াইট কালার, তার জন্য আমাদের মায়োলিন শিট দায়ী। ফাংশন তাহলে কী হলো, ফাস্টার কন্ডাকশন এবং ইনসুলেটিং ক্যাপাসিটিস। হ্যাঁ, ফাস্টার কন্ডাকশন মানে হচ্ছে সে আমাদের মায়োলিন শিটের জন্যই হচ্ছে আমাদের নার্ভ ফাইবারগুলো ইম্পালস তাড়াতাড়ি কন্ডাকশন করতে পারে। এই জন্য কী হয়, যে নার্ভ ফাইবারটা মায়োলিনেটেড থাকে সেখানে তাড়াতাড়ি ইম্পালস কন্ডাকশন করবে। এবং কন্ডাকশন কিন্তু আমাদের লাফ দিয়ে, জাম্পিংয়ের মাধ্যমে করে। এই টাইপস অফ ট্রান্সমিশনকে আমরা কিন্তু সলটারি কন্ডাকশন বলে থাকি। আর ইনসুলেটিং ক্যাপাসিটি মানে কি, যে মায়োলিন শিটের হচ্ছে যে হাই ইনসুলেটিং ক্যাপাসিটি থাকে, কারণ হচ্ছে যে মায়োলিন শিট রেজিস্ট করে নার্ভ ইম্পালস উইদিন সিঙ্গেল নার্ভ ফাইবার, প্রিভেন্ট দ্য স্টিমুলেশন অফ নেইবারিং নার্ভ ফাইবার। সে কিন্তু তাকে স্টিমুলেশন দিয়ে সে স্টিমুলেটর হয়, আশেপাশের আশেপাশের নার্ভ ফাইবারকে সে ডিস্টার্ব করে না। তাহলে ইম্পর্টেন্স কী হলো মায়োলিন শিট থাকার জন্য, যে আমাদের মায়োলিন শিট থাকার জন্য মায়োলিনেটেড নার্ভ ফাইবারগুলো হচ্ছে যে খুব তাড়াতাড়ি ইম্পালস ট্রান্সমিটেড করতে পারে। হ্যাঁ, আর নন ভার্টিব্রেটে মোস্ট নার্ভ ফাইবার আর নন মায়োলিনেটেড, নন ভার্টিব্রেটের ক্ষেত্রে কিন্তু। আর মায়োলিনেশনের জন্য আমাদের খুব তাড়াতাড়ি মানে মুভমেন্ট করতে পারি, কুইকার মোবিলিটি হয়। ক্লাসিফিকেশন অফ নিউরনে কী আসবে, আমাদের 3টা মেথডে আমরা করব। একটা মেথড হচ্ছে যে নাম্বার অফ পোলের উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে ফাংশনস, থার্ড নাম্বারে হচ্ছে লেন্থ অফ একজনের উপর ডিপেন্ড করে। অ্যাট ফার্স্ট আপন দ্য পোলের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করলে কি বলতে পারি আমরা এখানে, ইউনিপোলার, বাইপোলার এবং মাল্টিপোলার। ইউনিপোলারে একটাই পোল থাকে, সেখান থেকে একজন ডেন্ড্রাইট দুটাই অ্যারাইজ করবে। হ্যাঁ, এটা মাত্র হিউম্যান বিংয়ের ক্ষেত্রে একমাত্র এমব্রায়োনিক স্টেজে আমরা পেয়ে থাকি। আর বাইপোলার হচ্ছে কি, 2টা পোল থাকে, একটা পোল দিয়ে হচ্ছে একজন আসবে, আরেকটা দিয়ে ডেন্ড্রাইট আসবে। মাল্টিপোলারের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল পোল থাকে। এখান থেকে একটা থেকে একজন আসবে, বাকিগুলো থেকে আমরা ডেন্ড্রাইট পাবো। দিস ইজ দ্য ফিগার।
আর ডিপেন্ডস আপন দ্য ফাংশনসে হচ্ছে মোটর বা ইফারেন্টস, আর হচ্ছে সেকেন্ডলি সেন্সরি অ্যান্ড এফারেন্ট অর এফারেন্ট। হ্যাঁ, মোটর মানে হচ্ছে যে নার্ভটা ক্যারি করে মোটর ইম্পালস কোথা থেকে, সিএনএস থেকে পেরিফেরাল ইফেক্টর অর্গান। কে বলতে পারে ইফেক্টর অর্গানের ক্ষেত্রে? মাসেল আছে, গ্ল্যান্ড আছে, ব্লাড ভেসেলস আছে। আর উল্টোটা হবে সেন্সরি বা এফারেন্ট নিউরন, মানে সে পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে ইম্পালস ক্যারি করে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে ইজ সেন্সরি নিউরন হচ্ছে শর্ট অ্যাক্সন থাকে, লং ডেন্ড্রাইট থাকে। ডিপেন্ডিং আপন দ্য লেন্থ অফ অ্যাক্সনের ক্ষেত্রে কী করবে, গলজি টাইপ 1 এবং গলজি টাইপ 2 নিউরন পাবো। গলজি টাইপ 1 এর ক্ষেত্রে লং অ্যাক্সন থাকে, হ্যাঁ, আর 2 এর ক্ষেত্রে শর্ট অ্যাক্সন থাকে। 1টা কী করে আমাদের এখানে সেল বডি ডিফারেন্ট পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে এবং তার অ্যাক্সনগুলো হচ্ছে পেরিফেরাল অর্গান রিমোটে পৌঁছে যায়। কিন্তু আর গলজি টাইপ 2 এর ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের সেরিব্রাল কর্টেক্স এবং স্পাইনাল কর্ডের মধ্যে নিউরনগুলো থাকে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।